অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় সমন্বয়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত হলেন মাহফুজ আলম। তবে তার নিয়োগের পর থেকেই সবার মনে প্রশ্ন, কে এই মাহফুজ আলম? ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেভাবে আলোচনায় না থাকলেও হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়ে যাওয়ায় তাকে নিয়ে সবার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মাহফুজ আলম ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 15-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। এছাড়া ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত তিনি। মাহফুজ আলম প্রথম আলোচনায় আসেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর। এর কিছুদিন পর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দেন তিনি। সেখানে নতুন রাজনৈতিক সংগঠন খোলাসহ গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখা, সরকারকে সংহত করা, রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সঙ্গে মিলে আগামীর বাংলাদেশের রূপরেখা তৈরির কথা জানান। তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, আড়ালে থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বেগবান করেছেন তিনি। অনেকে তাকে 24-এর এই আন্দোলনের মাস্টার মাইন্ড এবং সমন্বয়কদের সমন্বয়ক বলেও অভিহিত করেন। রবিউল রাফি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সাবেক ছাত্র জানান, জুলাই বিপ্লবের শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে করতে এগিয়েছে, যার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কখনোই পরিচিত ছিল না। সাধারণত যে কোনো আন্দোলন আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হলেও এইবারের আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ডিকশনারিতে যোগ করেছে নতুন শব্দ সমন্বয়ক। এরপরে একের পর এক যোগ করেছে আরও নতুন নতুন টার্মিনোলজি। বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর ঢাকা, এই ধারণাগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আগে কখনো দেখেনি। তিনি আরও জানান, 6 সমন্বয়ক ডিবি হেফাজতে থাকার পরেও একের পর এক কর্মসূচি আসে, সফল হতে থাকে প্রতিটি কর্মসূচি। তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেন, কিভাবে কে কোথায় বসে তৈরি করতো এই রূপরেখা, এই চিন্তা আমার মাথায় তখন থেকেই ঘুরপাক খাচ্ছিল। সম্প্রতি ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করে মাহফুজ ভাইকে প্রকাশ্য আনার মাধ্যমে সেই জটটা খুলতে শুরু করেছে। মাহফুজ আলম সম্পর্কে তিনি আরও লেখেন, সে আমার হলের ইমিডিয়েট সিনিয়র, আমাদের সবার পরিচিত মুখ। চুপচাপ এবং অন্তর্মুখী স্বভাবের মাহফুজ ভাইকে দেখতাম হলের পুকুর পাড়ে বসে থাকতে, চুপচাপ জামাইয়ের দোকানে খাবার খেতে। দীর্ঘ 6-7 বছরের হল জীবনে কখনোই আলোচনায় আসার মতো কিছু বলতে বা করতে দেখেনি কেউ, কিন্তু হঠাৎ আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন। তিনি লেখেন, সিরাজুল আলম খান এই জহুরুল হক হলকে কেন্দ্র করেই গড়ে তুলেছিলেন গোপন সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ, যাদেরকে ইতিহাসে আমরা নিউক্লিয়াস নামে চিনি। সেই হলেই আবারও এক ঝাঁকড়া চুলের যুবক আসবে, যার মাথার ক্ষুরধার বুদ্ধিতে কবর রচনা হবে প্রবল পরাক্রমশালী এক ফ্যাসিস্ট রেজিমের। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলেই এক আজব জায়গা। আগে ইতিহাস পড়তে গেলে এসব চোখে পড়তো, আর এবার চোখের সামনে নতুন ইতিহাস তৈরি করতে দেখলাম।